24 ঘন্টায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফেসবুকে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন মুন্সিগঞ্জের রেদওয়ান। তখন সেবাগ্রহীতা রেদওয়ানকে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদ পরিচয় দিয়ে জানানো হয় 25,000 টাকা দিলেই মিলবে সমাধান। 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে। হয়েছেও তাই। জন্ম তারিখ পরিবর্তন করে দেওয়ায় আতিক মাসুদ পরিচয় দেওয়া ওই ব্যক্তির উপর আস্থা পান রেদওয়ান। এরপর এলাকার পরিচিতজনদের পরিচয়পত্র সংশোধনীর কাজও করে দিতে থাকেন আতিক মাসুদ পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে। কিন্তু সন্দেহের দানা বাঁধে বেশ কয়েকজনের কাছ থেকে পরিচয়পত্র সংশোধনের কথা বলে টাকা নিয়ে টালবাহানা করায়। ফোনে যোগাযোগ করলে জানান নির্বাচন কমিশনের কাছে তিনি 305 নম্বর রুমে ব্যস্ত আছেন। এক পর্যায়ে রেদওয়ানের ফোন ধরায় বন্ধ করে দেন। তার সাথে কন্ট্যাক্ট ছিল 25,000, সে আমার কাছ থেকে 20,000 টাকা নেয়। 20,000 নেওয়ার পরে সে কাজটা করে না করার পরে তারপরে যখন আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, কাজটা করেন না কেন বলতে চাই, তখন আমাকে সব জায়গায় এসে ব্লক করে দেয়। দেওয়ার পরে আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করি, আর সাক্ষাৎ করতে পারি না। দেখা করার চেষ্টা করছিলাম, বলছিলাম, সে বিভিন্ন ধরনের সমস্যা দাঁড় করাইছে, এটা সম্ভব না, আপনি আসলে আমাকে পাবেন না। ডাটা এন্ট্রি অপারেটর পরিচয় দেওয়া আতিক মাসুদের খোঁজে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের 305 নম্বর রুমে যায় ডিবিসি নিউজ। তবে এই নামে কেউ নেই। এখানে কর্মকর্তারা জানান ভুয়া আতিক মাসুদের খপ্পরে পড়ে অনেকেই প্রতারিত হয়েছেন। 305 নম্বর রুমের কথা হচ্ছে 305 নম্বর এই বিল্ডিং না, ওই বিল্ডিং তা বল। আপনার নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে ছবিও দেখায়, ছবি দেখায়, তারপর নাম্বার দেওয়া যায়, নাম্বার দিয়ে ফোন দিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। এই লোক ডিবিসি নিউজের হাতে আসা নির্বাচন কমিশনের এক তদন্ত প্রতিবেদন বলছে, সিলেট, ফরিদপুর ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ইউজার আইডি থেকে সংশোধন হচ্ছে এসব পরিচয়পত্র। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না অভিযুক্ত কর্মকর্তারা। তথ্য বলছে, প্রতিটি পরিচয়পত্রের সংশোধনের ক্ষেত্রে চক্র বা হ্যাকাররা কর্মকর্তার ইউজার আইডিতে ঢুকলেও আপডেট করার সময় ওটিপি যায় কর্মকর্তার মোবাইলে। আর কর্মকর্তার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া মোবাইল ফোন থেকে কারো পক্ষে ওটিপি পাওয়া সম্ভব না। অথচ যেসব ইউজার আইডি থেকে প্রতারক চক্র এনআইডি সংশোধন করেছে, সেসব আইডিধারীদের দায়মুক্ত দেওয়া হয়েছে। তাহলে কি চক্র আর জড়িত কর্মকর্তাদের রক্ষা করতে চায় নির্বাচন কমিশন? জানতে সংশোধন অনুবিভাগের মহাপরিচালকের মুখোমুখি ডিবিসি নিউজ। 3 জন আরইও তারা আমাদেরকে লিখিতভাবে জানায় যে তাদের আইডি থেকে তাদের অগোচরে কিছু আইডি সংশোধন হয়ে গেছে, তাদের কাছে কোনো তথ্য আসেনি। আমাদের আইটির লোকজন বলছে এটা হতে পারে না, কারণ ওই কারেকশনটা করতে হলে তার কাছে একটা ওটিপি যাবে, কিন্তু আরইও জানে না। আমার সিস্টেমের লোকজন হয়তো সিস্টেমটা জানে, সে ওই ওটিপিটা ওইখানে না পাঠিয়ে এইখানে পাঠাইতে পারে কিনা, পাঠিয়ে সে ওই কলা কৌশলগুলো করে নিতে পারে কিনা, এইটা চেক করার জন্য দিয়েছে, ওইটার আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রতারক চক্রের জালিয়াতি বন্ধ করা না গেলে দেশের প্রতিটি নাগরিকের জাতীয় পরিচয়পত্র থাকবে হুমকিতে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই শিল্প থেকেই আসে রপ্তানি আয়ের প্রায় 83%। তাই পোশাক শিল্প নিয়ে রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রও। শিল্প মালিকরা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর লাগাতার আন্দোলন এই ষড়যন্ত্রেরই অংশ। পোশাক খাতে বেসিক্যালি যতগুলা আন্দোলন হয়েছে তার ম্যাক্সিমামগুলার পেছনেই ছিল আসলে আমাদের প্রতিযোগী দেশের ষড়যন্ত্র। শ্রমিকের আন্দোলনের নামে এগুলাকে অরাজকতা তৈরি করা হয়েছে। কোনো যৌক্তিক দাবি যদি থাকে সেটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হওয়ার কথা। এখনও কিছু কিছু ফ্যাক্টরিতে আপনার কিছু অযৌক্তিক দাবি নিয়ে কিছু ঝামেলা হচ্ছে। ওয়ার্কাররা কাজে আসতো, কিছুক্ষণ কাজ করে কাজ বন্ধ করে বসে থাকতো, বসে থেকে একটা দাবি দিয়ে তারা কাজ থেকে বেরিয়ে চলে যেত, এবং একটা ফ্যাক্টরিতে কাজ থেকে না বেরোলে তাদেরকে জোর করে বের করানোর চেষ্টা করতো। এই সিমটম কিন্তু খুব খারাপ। এটাতে আমার মনে হয়েছে প্রচুর পরিমাণ টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে ট্রেড ইউনিয়ন কিংবা অন্য কিছুর মাধ্যমে। তারা জানান, বিগত সরকারের নেতাকর্মীদের মালিকানায় থাকা কারখানায় বেশি অসন্তোষ হয়েছে। এ কারণে অনেক ক্রয় আদেশ চলে যাচ্ছে প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। কার্যকর ভূমিকা রাখতে পারছে না প্রশাসক দিয়ে চালানো বিজিএমইএ। এই ফ্যাক্টরিগুলো আসলে অলমোস্ট বলা যায় এই পূর্বের যারা সরকার ছিল, স্পেশালি তাদের
নিয়ন্ত্রিত ফ্যাক্টরিগুলো। গ্রুপ বা যে সংঘবদ্ধ চক্র আছে তাদের যে চেষ্টা এটা অবশ্যই তারা চালাচ্ছে। শিল্প মালিকরা জানান, শ্রম অসন্তোষের কারণে গত ৬ মাসে পোশাকের দাম কমেছে ১.৩৬%। অপরদিকে প্রতিযোগী দেশ এই শিল্পে প্রচুর নীতি সহায়তা এবং বিনিয়োগ পাচ্ছে। বায়াররা এখন একটি টার্ম মেনটেন করে, সেটা হলো রিস্ক মিটিগেশন। তারা বাংলাদেশের ব্যাপারে বলছে যে আমরা রিস্ক মিটিগেশন করার জন্য বাংলাদেশের সমস্ত অর্ডার না দিয়ে ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্ডিয়াতে অর্ডারগুলো চলে যাচ্ছে, শ্রীলঙ্কা এই অর্ডারগুলো চলে যাচ্ছে। এটা কিন্তু যেত না যদি আমরা আমাদের ভিত্তিটা আগের মতো শক্তিশালী থাকতো। আমরা কিন্তু রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছি। গত বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে 13% প্রবৃদ্ধি হলেও ভারত, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশে প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ। অনেক বেশি, তারা কিন্তু প্রাইসেও গেইন করেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জানুয়ারিতে বিপুল ভোগ্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রমজান মাসের চাহিদার সমান। কিছু পণ্য আমদানি হয়েছে রোজার চাহিদার চেয়েও বেশি। রমজানে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, ডাল, ছোলা, খেজুর সহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। তাই রমজান ঘিরে ভোগ্যপণ্যের বাজার নিয়ে শঙ্কা কাজ করে জনমনে। তবে এবার ভোজ্য তেল ছাড়া অন্য কোনো পণ্যের সরবরাহ ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানান ব্যবসায়ীরা। কোনো পণ্যে কোনো সংকট নেই। এলসিতে যথাসময়ে যায় নাই, হয়তো যথাসময়ে মালটা আসে নাই, একটু গ্যাপের কারণে প্যাট বোতলের কিছু সংকট বাজারে দেখা দিচ্ছে। হয়তো আগামী সপ্তাহ শেষের দিকে গিয়ে যে সংকটটা সোয়াবিনের আছে, মানে পণ্য পাওয়া না যাওয়ার যে সংকটটা আছে, এটা অনেকটা কেটে যাবে। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে আমদানি হয়েছে ৬,৮৫,০০,০০০ টন পণ্য। গত অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬,৫৮,০০,০০০ টন। অন্যান্য পণ্যের পাশাপাশি বিপুল ভোজ্য তেল আমদানি হলেও খুচরা পর্যায়ে সংকট কাটেনি বোতলজাত তেলের। প্রচুর পরিমাণ সরকার বলতে তেল আছে, কিন্তু কোম্পানি তেল দিচ্ছে না দাম বাড়ার জন্য। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় পণ্যবাহী শতাধিক জাহাজ। পর্যাপ্ত আমদানির পরও বেশ কিছু ভোগ্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি ভোজ্য তেলের সংকটে উদ্বেগ ভোক্তাদের। নিয়ন্ত্রণ বলতে কোনো জায়গায় কিছু নেই, যার পরিপ্রেক্ষিতে মানুষ এখন হিমশিম খাচ্ছে। যারা নিম্নস্তরের তারা তো একদম। এদিকে আমদানি করা কয়েক হাজার টন পণ্য নিয়ে 1 মাসের বেশি সময় ধরে সাগরে ভাসছে 200-এর বেশি লাইটার জাহাজ। ভোগ্যপণ্যের বাজারে কৃত্রিম সংকটের চেষ্টা করছে অনেকে, তাই বাজার তদারকি জোরদারের পরামর্শ কাস্টমস কর্মকর্তাদের। এখানে সরকার মনিটরিং বাড়াতে পারে, মিল চালকরা কিভাবে এটা সংরক্ষণ করছেন এবং সরবরাহ করছেন, এটা মনিটরিং করতে পারে ঠিকমতো। আমি মনে করি যে গ্রাহক ভোক্তা পর্যায়ে আপনার এটা কোনো ঘাটতি হবে না। গত 33 মাসের মধ্যে গেল বছরের ডিসেম্বরে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হলেও পাইকারি ও খুচরা বাজারে শুল্ক সুবিধার সুফল পাচ্ছে না ভোক্তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়া শহরে চলাচলের জন্য পৌরসভা কর্তৃপক্ষ গত বছর পর্যন্ত 2200টি ইজি বাইককে অনুমতি দেয়। লাইসেন্স নবায়ন না করা এখন অনুমতি আছে 291টি ইজি বাইকের। কিন্তু সড়কের চিত্র ভিন্ন। শহর জুড়ে চলছে 10 থেকে 12,000 ইজি বাইক। প্রতিদিন যুক্ত হচ্ছে আরও নতুন নতুন ইজি বাইক। অবৈধ এসব বাহনের চালকরা মানছেন না সড়ক নির্দেশনা। ইচ্ছেমতো স্থান থেকে যাত্রী তুলছেন, গাড়ি পার্কিং করছেন সড়ক দখল করে। তাতে তৈরি হচ্ছে অসহনীয় যানজট। গ্রামগঞ্জের যত অটো সব শহরে এসে মানুষের জীবনযাপন চলাফেরার খুব কষ্ট হয়ে গেছে। যদিও ইজি বাইক চালকরা বলছেন, পৌরসভা কর্তৃপক্ষ নতুন লাইসেন্স না দেয় বাধ্য হয়েই তারা ইজি বাইক নিয়ে সড়কে নেমেছেন। এখন লাইসেন্স বাদে গাড়ি বেশি চলছে। এখন তো লাইসেন্স 1 বছর বন্ধ হয়ে গেছে। অটো রিক্সা মানে কি, আমরা গরিব মানুষ সব না, এইরকম আমার সামনে পড়ে নেই যে আসলে কোনো অটোকে বাধা দেওয়া হচ্ছে, আসতে দেওয়া হবে। কুষ্টিয়া জেলা পৌরসভা, সদর পৌরসভা একটা লাইসেন্স দেবে, আমরা কুমারখালী যেতে পারবো। কুমারখালী গেলে আমাদের চাঁদা নেবে, ওই পাংশায় যেতে পারবো না, চাঁদা নেবে। এই অবস্থায় পৌরসভা কর্তৃপক্ষের দাবি, নীতিমালা না থাকায় ইজি বাইকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। যাদেরই লাইসেন্স দিয়েছে তাদেরই আমরা হলুদ কালারের রং করে দিয়েছি, যাতে আমরা বুঝতে পারি এটা এই অর্থ বছরে করা আছে। বাট এই অর্থ বছরে এসে তো আমরা আসলে কোনোটাই বাস্তবায়ন করতে পারি নাই।
অবৈধভাবে চলা ইজি বাইক নীতিমালার আওতায় আনার চেষ্টা হচ্ছে বলে জানালেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। নতুন নতুন যারা ইজি বাইক নিয়ে রাস্তায় বের হচ্ছেন তাদেরকে প্রপার আইনের আওতায় এসে তারা যেন রেজিস্ট্রেশন সহ অন্যান্য বিষয়ে তারা সচেতন হয়, সেই বিষয়ে আমরা পরিকল্পনা করেছি। যানজট কমাতে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। বিশ দিন ধরে কোনো খোঁজ নেই স্কুল পড়ুয়া নাতনির, তাই আহাজারি করছেন দাদি। চুপ করি খুঁজাখুঁজি করি, কোথায় গেল মেয়েটা আমার, কোথায় গেল বাবা, আমার নাতনিকে আনি দাও, কোথায় বাবা আমার নাতনি। পরিবার আর আইন শৃঙ্খলা বাহিনী কোনো কুল কিনারা পাচ্ছে না। পরিবারের অভিযোগ, নবম শ্রেণীতে পড়া জুইকে স্কুলে যাওয়া আসার পথে বিরক্ত করত সাজিদ ইসলাম। পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর থেকে 2রা ফেব্রুয়ারি রাতে অপহরণ করে বলে অভিযোগ জুয়ের পরিবারের। আমার মেয়ে প্রাইভেট থেকে আসতে 8:30 প্রায় 9টার দিকে ওই ছেলে এমন করে আমার মেয়েকে যে অপহরণ করে নিয়ে গেল, এই পর্যন্ত আমরা কোনো তার খোঁজ পাইলাম না। তো ওই মেয়েটা সেদিন স্কুলে আসছিল, এছাড়া পরে তো রাতে নাই। এ বিষয়ে জানতে অভিযুক্ত সাজিদের বাড়িতে গেলে পালিয়ে যায় তার স্বজনরা। এ নিয়ে পাটগ্রাম থানায় মামলা হয়েছে। পুলিশ বলছে মেয়েকে উদ্ধার করতে সব ধরনের কাজ চলমান রয়েছে। আমরা রুজু করেছি অপহরণ মামলা, সেই সাথে আমরা এই সংক্রান্ত মেয়েকে উদ্ধারের জন্য মোটামুটি সমস্ত প্রচেষ্টা এখন আমাদের অব্যাহত আছে। দ্রুতই সন্ধান মিলবে, মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হবে জুইকে, এমন আশায় বুক বেঁধে আছেন পরিবারের সবাই। ডিবিসি নিউজ ডেস্ক। পাবনা সদর উপজেলার বিলভাদুরিয়া গ্রামে হলুদ ও বেগুনি ফুলকপি চাষ করছেন আসলাম আলী। উৎপাদন খরচ প্রায় সমান হলেও সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির দাম বেশি। দেখতে আকর্ষণীয় ও স্বাদ ভালো হওয়ায় এর চাহিদা ব্যাপক। কপিটার লাভবান সবচেয়ে ভালো আছে। এই হলুদ বা বেগুনি কালারের রঙিন ফুলকপিটা ব্যতিক্রম এবং লাভজনক একটা ফসল। লাভ ভালো পাওয়ায় এবছর রঙিন ফুলকপির আবাদ বাড়িয়েছেন আসলাম। গতবার থেকে আমি কালার ফুলকপি চাষ করেছিলাম, অনেক লাভজনক ক্ষেত এবং খুব ভালো ফলনও হয়েছে। 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করবার আশা করতেছি। এ জাতের ফুলকপি চাষে আগ্রহীদের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ফুলকপি চাষের ক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কৃষকদেরকে সহায়তা করছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও সহায়তা করে যাচ্ছি। কৃষি কর্মকর্তারা বলছেন রঙিন ফুলকপির পুষ্টিগুণ বেশ, কাজ করে ক্যান্সার প্রতিরোধক হিসেবেও। এই ফুলকপির রঙের কারণে, আকর্ষণীয় হওয়ার কারণে ক্রেতার কাছে চাহিদা বেশি। রঙিন ফুলকপিতে অ্যান্থোসায়ানিন এবং বিটা ক্যারোটিন আছে, যেটা আমাদের শরীরের ভিটামিন এ এর অভাব পূরণ করে এবং আমাদের ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। চলতি মৌসুমে 1440 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে পাবনায়। এর মধ্যে রঙিন ফুলকপির আবাদ 11 বিঘা জমিতে। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। উত্তরের জেলা পঞ্চগড়ে রাজস্বিক আলো আর সৌন্দর্য ছড়াচ্ছে শীতের দেশের ফুল টিউলিপ। নেদারল্যান্ডস, কাশ্মীর, তুরস্কের মতো শীতপ্রধান জায়গার এই ফুল এখন হচ্ছে তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামে। সূর্যের আলো আর তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে সারি সারি ফুটেছে টিউলিপ। এবার 13 জন ফুল চাষি 70 শতক জমিতে এ ফুলের চাষ করেছেন। 9 প্রজাতির 20,000 ফুলের বীজ রোপণ করা হয়েছে। প্রতিটি ফুল স্টিক সহ বিক্রি করা হচ্ছে 150 টাকায়। এবার 25 লাখ টাকার ফুল বিক্রির আশা করছেন চাষিরা। আমরা এবার 13 জন সদস্য ইএসডিওর মাধ্যমে এবং পিকেএস এর সহযোগিতায় এবারের মতো চতুর্থবার এই টিউলিপ ফুল চাষ করেছি। আমরা এখানে বাণিজ্যিক আকারে এই টিউলিপ ফুল করে থাকি। এখানে 9টি কালার রয়েছে টিউলিপ ফুল। এদিকে টিউলিপের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই বাগান দেখতে ভিড় করছেন ফুলপ্রেমীরা। ঠাকুরগাঁ থেকে আসছি, শুধু এই টিউলিপ বাগানের কথা শুনেই আমরা আসছি, হাতে স্পর্শ করে কখনো দেখিনি, এটাই আমাদের প্রথম দেখা। আমাদের ফ্যামিলি সবাই মিলে আসছি টিউলিপ দেখতে। গত বছরও আসছিলাম, তবে ভালো লাগছে। সংশ্লিষ্টরা বলছেন নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি তেঁতুলিয়াকে ইকোট্যুরিজমে এগিয়ে নিয়ে যাওয়াই প্রকল্পের মূল উদ্দেশ্য। লাভের যে বিষয়টা, সেটা শুধুমাত্র টিউলিপ চাষ করে না, এটাকে কেন্দ্র করে এখানে পর্যটকরা আসবেন এবং এটি আরও বিস্তৃত হবে, ইকোট্যুরিজমের কর্মকাণ্ড গড়ে উঠবে। এটি ছিল একটি মূল উদ্দেশ্য। টিউলিপের সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। মানুষের মধ্যে এই বাগানটিকে ঘিরে এক ধরনের আনন্দ, উচ্ছ্বাস এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলাকে একটি পর্যটন জেলায় পরিণত করবার জন্য আমরা অনেকগুলো কর্মকর্তা হাতে নিয়েছি। বাংলাদেশ সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার নির্মাণ করার
জন্য আর্কিটেকচার ডিজাইন করেছি। এদিকে টিউলিপ বাগান ঘিরে বসেছে খাবারের দোকান। ঘুরতে গিয়ে স্বল্প দামে খাবার খেতে পারছেন ফুলপ্রেমীরা। ডিবিসি নিউজ ডেস্ক। এ যেন মাটির বুকে স্বচ্ছ কাচের আয়না, দিগন্ত জুড়ে গগনের প্রতিচ্ছবি। দেখে মনে হবে আকাশে মেঘের সাম্রাজ্যে বিচরণ। শুভ্র মেঘের ভেলা ভাসছে পায়ের নিচে। বলিভিয়ার আল্টিপ্লানো মালভূমির 4000 বর্গমাইলের একটি এলাকা, যা দেখলে মনে হবে স্বচ্ছ কাচে মোড়ানো বিস্তীর্ণ ভূমি। চারিদিকে ছোট ছোট পাহাড়ি ঘেরা এই অংশের নাম সালার দি ইউনি, যার অর্থ লবণের সমতল। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বৃষ্টি ও আশপাশের হ্রদ থেকে প্রবাহিত পানি সালার দি ইউনিকে পরিণত করে জলাশয়ে, আর এতে মাইলের পর মাইল জুড়ে রূপ নেয় বিশাল আয়নায়। স্বচ্ছ পানিতে ফুটে ওঠে প্রকৃতির রূপ ও রং। সৌন্দর্য ছাড়াও এই অঞ্চলটি স্থানীয়দের আয়ের উৎস। এখানে লবণ খনন করে জীবিকা মেটায় অনেকে। সপ্তাহের প্রতিদিনেই আমরা পুরো পরিবার মিলে লবণ খননের কাজ করি। কোরাল দিয়ে ছোট ছোট খণ্ড করে এগুলো উত্তোলন করি, যা অত্যন্ত কষ্টসাধ্য। প্রতিদিন প্রায় 1000 খণ্ড লবণ তোলা হয়। আমাদের সন্তানেরা শুধুমাত্র ছুটির দিনগুলোতে এই কাজে সাহায্য করতে আসে। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে এখানকার ভূমি পরিণত হয় বিশাল লবণের মরুভূমিতে। বিশ্বের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ভিড় জমায় এই ভূমিতে। বিজ্ঞানীদের তথ্য মতে অতীতে এই অঞ্চলে একটি বিশালাকার হ্রদের সৃষ্টি হয়। পানি শুকিয়ে তলানিতে জমে থাকে লবণ ও লিথিয়াম সহ খনিজ পদার্থ, যার কারণে বর্ষাকালে এই ভূমি পরিণত হয় আয়নায়। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।